আসসালামু আলাইকুম। সম্মানিত হবু শিক্ষকগণ, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও নতুন একটি ক্লাস শুরু করছি। সাদিক পাবলিকেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনারা যারা আসন্ন 19তম শিক্ষক নিবন্ধন নিয়ে ভাবছেন যে আসন্ন 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সাদিক পাবলিকেশনের পক্ষ থেকে প্রতিনিয়ত আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমরা ভিডিও তৈরি করি এবং বিভিন্ন রকম প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান করে থাকি। আজ কিন্তু আমরা আলোচনা করব, আজকে কিন্তু আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে 10তম শিক্ষক নিবন্ধন, দুঃখিত, আজকে আমাদের 10ম বিসিএসের প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান। অর্থাৎ আপনি যখন শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে যাবেন, অবশ্যই শিক্ষক নিবন্ধন প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধানের পাশাপাশি অবশ্যই বিসিএসের প্রশ্নগুলো আপনাকে ব্যাখ্যা সহ সমাধান করতে হবে। চলুন আজকে আমরা এখান থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। যে প্রশ্নগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি খুব ইজি কিছু প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি এখানে। দেখেন এখানে প্রশ্ন প্রথমে দেয়া রয়েছে, যে প্রশ্নটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যে প্রশ্নটা দেয়া রয়েছে একটু ভাবুন। দেখেন প্রশ্নটা একটু ভাবলেই পারবেন। বলছে কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে, অর্থাৎ নির্মাতা মানে যে জিনিসটি নির্মাণ করেছে অর্থাৎ তৈরি করেছে, উনি 20% লাভে, এবং খুচরা বিক্রেতা অর্থাৎ খুচরা বিক্রেতা নির্মাতার কাছ থেকে একটি জিনিস ক্রয় করে খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিস নির্মাতার খরচ 100 টাকা হয়, তবে খুচরা মূল্য কত টাকা? এটা খুব সিম্পল একটি বিষয়। আপনারা জানেন যে কোনো একটি প্রোডাক্ট বা পণ্য যখন একটা নির্মাতা অর্থাৎ একটা কোম্পানি তৈরি করে, উনি একটা হোলসেলে বিক্রি করে, ওইটা পাইকারি বিক্রেতা বিক্রি করলো, এবং খুচরা বিক্রেতা যারা দোকানে সে মালটা সেল করবে, তারা ওই মালটা কিনে নিয়ে এসে আবার বিক্রি করবে। এখানে দুইজনই লাভ করেছে। অর্থাৎ একটা দ্রব্য নির্মাণ খরচ হয়েছে 100 টাকা, তাহলে 100 টাকার 20%, খেয়াল করুন 100 টাকা, এখান থেকে যেহেতু দ্রব্যর খরচ হচ্ছে 100 টাকা, 100 টাকার যখন 20% আমরা করব, আমি যদি একটু আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করি, 100 প্লাস 100 টাকার 20%, এই দেখ, একটু খেয়াল করতে হবে বিষয়টা। তাহলে আপনারা তো সরাসরি 120 লিখে ফেলেন, 120 লেখার তো একটু কারণ আছে, এই যে দেখেন, তাহলে 120 টাকা। এটা কে বিক্রি করেছে 20% লাভে? পাইকারি বিক্রেতা, মানে অর্থাৎ নির্মাতা। এখন যদি ওই জিনিসটির নির্মাণ খরচ 100 টাকা হয়, খুচরা মূল্য কত টাকা? মানে খুচরা মূল্য, খেয়াল করুন, খুচরা বিক্রেতা এত দামে জিনিসটি ক্রয় করেছে, তাহলে উনি এত দামে ক্রয় করেছে, এই দামের 20% আবার লাভ করেছেন, এই দেন। তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখব 120 প্লাস, এখানে এই যে দেখেন 00, তাহলে এখানে 120, তাহলে এখান থেকে আমরা বলতেই পারি এই যে 144 টাকা। তাহলে কত ইজি একটি প্রশ্ন। জাস্ট এখানে আপনার বিষয়টা মানে মূল বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, যে প্রশ্ন আমাদের কি বলছে। একটি জিনিস নির্মাতা 20% লাভে বিক্রয় করেছে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করেছে। ওই জিনিসটি নির্মাণ খরচ অর্থাৎ নির্মাতা যে ইনভেস্ট করেছে সেই টাকার পরিমাণটা হচ্ছে 100 টাকা। ওকে, আমরা এই প্রশ্নটা সঠিকভাবে সমাধান করতে পেরেছি। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। সমবাহু ত্রিভুজ নিয়ে দেখেন, আপনারা যারা আমার গত ক্লাসটি দেখেছেন, গত ক্লাসে আমরা 16তম আর 8ম শিক্ষক নিবন্ধন আমরা কলেজ লেভেল নিয়ে আলোচনা করেছিলাম। ওখানে কিন্তু সমবাহু ত্রিভুজ নিয়ে একটি আলোচনা ছিল। অর্থাৎ সমবাহু ত্রিভুজটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে লেখা রয়েছে, একটি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য যদি এ হয়, ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। অর্থাৎ দৈর্ঘ্যের পরিমাণ এ হইলে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে যে কোনো সমবাহু ত্রিভুজের
দৈর্ঘ্য দেয়া থাকলে আমরা কিন্তু খুব সহজে ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। আমি গতদিন দেখিয়েছিলাম একটি সমবাহু ত্রিভুজের 3টি কোণের পরিমাণ সমান, 3টি বাহুর পরিমাণ সমান, এগুলো আমি বলেছিলাম। একটি সমবাহু ত্রিভুজের একটি উচ্চতা পাওয়া যায় এবং ক্ষেত্রফল পাওয়া যায়, এবং এটাকে বর্ধিত করলে এখানে একটি কোণ উৎপন্ন হয়, সে কোণের পরিমাণ হচ্ছে 120 ডিগ্রি। এগুলো আমি বলেছিলাম এর আগে। তাহলে বাহুর দৈর্ঘ্য যখন এ হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান লেখা যায় বর্গমূল 3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটাকে আমরা বলি হচ্ছে ক্ষেত্রফল। তারপর আমরা উচ্চতাকে প্রকাশ করি বর্গমূল 3/2 ইন্টু বাহু। এই যে, তাহলে এই যে প্রক্রিয়া অর্থাৎ আপনি যদি এই দুটি ফর্মুলা জানেন, তাহলে এখান থেকে যে কোনো টাইপের প্রশ্নের ক্ষেত্রফল নির্ণয় অথবা উচ্চতা নির্ণয় দিলে আপনি কিন্তু সেই প্রশ্নটা সঠিকভাবে সমাধান করতে পারবেন। আচ্ছা, আমরা পরবর্তী যে প্রশ্ন দেখতে পাচ্ছি, 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে বলছে। দেখেন 10তম বিশেষ পরীক্ষার প্রশ্ন। আপনারা জানেন n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয়ের জন্য আমরা যেটা জানি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় সমান n + 1/2। তাহলে এখানে খেয়াল করুন 1 থেকে 49 অর্থাৎ 1 থেকে 49 পর্যন্ত সংখ্যা রয়েছে, সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। তাহলে এখান থেকে সরাসরি লিখব 49 + 1/2, অর্থাৎ এই মানটাই হচ্ছে n তম পদের মান, n সংখ্যক মানে সর্বশেষ পদটা। তাহলে এখান থেকে আমরা লিখব 50/2। এই যে, তাহলে কত ইজি একটি প্রক্রিয়া দেখেন। আপনি 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলো লিখে যোগ করে গড় করা, এবং আপনি যদি এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়টা নির্ণয়ের সূত্রটা আপনি জানেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এই প্রশ্নের উত্তর করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার সময় লাগবে সর্বোচ্চ 2 সেকেন্ড বা 3 সেকেন্ড। দেখেন এখানে এই প্রশ্নটা আমি আপনাদেরকে বলেছিলাম যে এই প্রশ্নটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখেন আমি কিন্তু এই প্রশ্নটা বারবার আমি আপনাদেরকে করানোর চেষ্টা করেছি, আর আগেও আমি করিয়েছি যে টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তাহলে টাকায় কত টাকায় সেইটা উল্লেখ নেই। অনেক সময় টাকায় উল্লেখ থাকতে পারে, আবার অনেক সময় উল্লেখ নাও থাকতে পারে, কিন্তু যেটাই থাক না কেন আমাদের কিন্তু ফর্মুলা একই রকম। আমরা প্রথমে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করার চেষ্টা করব। তাহলে প্রথমে আপনাকে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করার একটা কৌশল রয়েছে। সেই কৌশলে আপনি কিন্তু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যটাকে নির্ণয় করতে পারবেন। যদি এখানে ক্রয় করার সংখ্যা এবং বিক্রয়ের সংখ্যা যদি টাকার পরিমাণ উল্লেখ না থাকে, তাহলে সরাসরি আমরা 1/1 যে কয়টি দ্রব্য ক্রয় করেছে সেই ক্রয়কৃত দ্রব্যের সংখ্যা এবং বিক্রয় মূল্যের ক্ষেত্রে 1/, যে কয়টি দ্রব্য বিক্রয় করেছে সে বিক্রয়কৃত দ্রব্যের সংখ্যা। আমি আবারও বলছি, যদি টাকার কথা উল্লেখ থাকতো, যেমন 5 টাকায় 3টি করে বা 8 টাকায় 2টি করে, সেক্ষেত্রে আমরা লবে টাকার পরিমাণটা উল্লেখ করতাম। যেহেতু টাকার পরিমাণটা উল্লেখ নেই, সেহেতু আমরা 1 বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করব। ধারাবাহিক অনুপাতে প্রকাশ করার সহজ হিসাব হচ্ছে ভগ্নাংশের হরগুলোর লসাগু দ্বারা গুণ করতে হবে। তাহলে ভগ্নাংশের হরগুলোর লসাগু হচ্ছে কত? 6। এই যে 1/2। এই যে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2:3 কেটে দিলাম। এই যে কেটে দিলাম 2:3। তাহলে এইটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে শতকরা লাভ হয়, যেহেতু বিক্রয় মূল্য বেশি হয়েছে শতকরা লাভ হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য
গুণ 100 যেহেতু শতকরা ডিভাইডেড বাই ক্রয় মূল্য, এই যে। তাহলে আমরা কিন্তু এখানে সহজেই বলতে পারি এই যে এখানে, তাহলে আমরা সরাসরি এখান থেকে পাবো হচ্ছে এই যে 50% টাকা না, আমরা সরাসরি 50% শতকরা যেহেতু বলছে, আমরা সরাসরি এখানে আমরা সঠিক উত্তরটা নির্ণয় করব। এখন এখানে আমি কিন্তু একটা ধারাবাহিক ওয়ে দেখালাম। আপনি যদি এই প্রক্রিয়াটা জানেন তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক আপনি কিন্তু সহজেই সমাধান করতে পারবেন। এটা আপনারা আরও অনেকভাবে মনে রাখার চেষ্টা করেন, যে এখানে যে টাকায় 3টি করে ক্রয় করে এবং টাকায় 2টি করে বিক্রয় করলে ক্রয়কৃত দ্রব্য এবং বিক্রয়কৃত দ্রব্যের সংখ্যার মধ্যে যদি ব্যবধান 1 হয়, তাহলে আমরা সরাসরি বলতে পারি উত্তরটা হবে এখানে আমাদের, এখানে আমরা সরাসরি উত্তরটা 50% বসিয়ে দিই। আপনারা এরকম অনেক কৌশলে মনে রাখার চেষ্টা করেন, কিন্তু আমার কাছে মনে হয় এত ছোট ছোট কৌশল শেখার চেয়ে আপনি যদি এইরকম একটা প্রক্রিয়া শিখতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আপনি এখান থেকে এই টাইপের যে কোনো প্রশ্নে কিন্তু সঠিক উত্তর করতে পারবেন। আপনারা লাইভটি কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, এবং লাইভটি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী প্রশ্ন দেখি একটু। আমাদের পরবর্তী প্রশ্নটা কি দেখতে পাচ্ছি এখানে আমরা ত্রিভুজের প্রশ্ন, এটা আপনারা নবম দশম শ্রেণীর যে বই রয়েছে সেই বইয়ে ওরকম 10 অঙ্ক দেওয়া আছে। যুক্তি খালি বসিয়ে দিব, যুক্তি অনুযায়ী আমরা প্রমাণ করে ফেলবো, ওটা মানটা নির্ণয় করব। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। এখানে দেখেন এই এবি এর মানটা যখন আপনারা নির্ণয় করবেন, খুব ইজিভাবে বোঝার চেষ্টা করবেন। আপনারা কিন্তু অনেকে এবি এর সূত্র মুখস্থ করে ফেলেছেন, কিন্তু আমি বলবো যদি এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান যদি কোনো সাধারণ পূর্ণ সংখ্যা থাকে বা স্বাভাবিক সংখ্যা থাকে, স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা থাকে, সেই ক্ষেত্রে আমরা সরাসরি এই দুটা যে মানটা দেয়া থাকবে, এই দুটা মানকে আমরা সরাসরি যোগ করব। যোগ করলে এখানে 2a, এখানে হবে 8 এবং এটা কেটে যাবে, এর মান হবে 4। এই মানটা আমরা সরাসরি পদার্থ রাশিতে বসাবো। এই যে 4 প্লাস বি সমান 5, বি সমান 5 মাইনাস 4 ইজ ইকুয়াল 1। এখন এ এবং বি এর মান 4 ইন্টু 1 ইজ ইকুয়াল টু কত? খুব সহজে কিন্তু আপনি নির্ণয় করতে পারবেন। অথবা আপনারা কিন্তু অনেকে কিন্তু সরাসরি সূত্রটা পড়েছেন, যেমন এ বি এর মানটা হচ্ছে এখানে পড়েছেন যে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, আবার এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আপনারা কিন্তু এই ফর্মুলা দিয়েও অনেকে কিন্তু সমাধান করেন। আপনারা যেটা ভালো লাগে সেটাতে আপনারা করতে পারবেন। দেখেন এখানে যে প্রশ্নটি দেওয়া রয়েছে, এখানে বলছে 60 লিটার কেরোসিন এবং পেট্রোল মিশ্রণের অনুপাত, অর্থাৎ 60 লিটার কেরোসিনের মধ্যে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত দেওয়া রয়েছে। অর্থাৎ 60 লিটারের একটা মিশ্রণ রয়েছে, তার ভিতরে কেরোসিন এবং পেট্রোলের অনুপাতটা রয়েছে 7:3, অর্থাৎ 7:3। ওই মিশ্রণে আরও কত লিটার পেট্রোল মিশাইলে অনুপাতটা হবে 3:7, অর্থাৎ কত লিটার পেট্রোল মিশ্রিত মানে মিশানো হইলে। তার মানে হচ্ছে আমাদের প্রথমে এই 60 লিটার যে রয়েছে, এই 60 লিটার থেকে আমাদের পেট্রোল এবং কেরোসিনের পরিমাণটা নির্ণয় করতে হবে। তাহলে পেট্রোল এবং কেরোসিনের পরিমাণটা নির্ণয় করার জন্য আপনাকে এখানে লিখতে হবে কেরোসিন, এখানে 60 গুণ, এখানে কেরোসিনের পরিমাণ রয়েছে 7 এবং অনুপাতগুলো যোগফল 60 গুণ 10, 6 × 7 = 42 পেয়েছি আমরা 42 লিটার। ওকে, এখন কিন্তু আমরা পেট্রোল কিন্তু সহজে বের করতে পারি। আমরা পেট্রোল কিন্তু সহজে পারি। 60 লিটার থেকে আমরা এই 42 লিটারকে বাদ দিব, 18 লিটার। ওকে, খেয়াল করুন, আমরা কিন্তু যে কোনো অনুপাত দেয়া থাকলে সেখান থেকে কিন্তু আমরা পরিমাণটা নির্ণয় করতে পারবো খুব সহজে।
কেরোসিনের পরিমাণটা নির্ণয় করলাম এবং পেট্রোলের পরিমাণটা 60 থেকে বাদ দিয়ে দিলাম। ওকে, তারপর এখন দেখেন ওই মিশ্রণে আরও কত লিটার পেট্রোল মিশ্রিত করলে, অর্থাৎ পেট্রোলের পরিমাণটা মিশ্রিত করতে হবে। তাহলে পেট্রোলের পরিমাণটা মিশ্রিত করলে কেরোসিন এবং পেট্রোলের অনুপাত দেওয়া রয়েছে, তাহলে কেরোসিনের কোনো পরিবর্তন নেই, পেট্রোলের পরিবর্তন আছে নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ পরিমাণ যুক্ত করলাম, তাহলে এটার অনুপাতটা কোনো পরিবর্তন হবে না। তাহলে 42, এই যে 3 18 54, তাহলে এখানে 7 2 14, 4 7 28 19। এখন এখান থেকে আমরা সরাসরি মানটা বের করব, এই যে তাহলে এখানে 0, আমরা এখান থেকে আমরা মানটা বের করতে পারবো। তাহলে এখান থেকে খেয়াল করুন 2 হবে এখানে 29, তাহলে এখান থেকে হবে হচ্ছে 240, 3 ক 3 ক, তাহলে এখানে ক এর মান হবে 3 8 24। তাহলে এইখান থেকে আমরা কিন্তু ধারাবাহিকভাবে আমরা কিন্তু এই প্রশ্ন কিন্তু অসংখ্যবার পরীক্ষায় এসেছে, আপনারা যারা বিগত বছরে বিভিন্ন প্রশ্ন সমাধান করেছেন আপনারা কিন্তু দেখেছেন, এই টাইপের প্রশ্ন কিন্তু অসংখ্যবার পরীক্ষায় এসেছে, অসংখ্যবার। সুতরাং এই প্রশ্নগুলো আপনারা একটু ভালো করে দেখবেন। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আপনারা জানেন, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এটা আমরা দেখে নেবেন। দুটি সংখ্যার গুণফল এবং লসাগু এবং গসাগু দেওয়া আছে, এটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। একটু দেখে নিই প্রশ্নটা। দেখেন, দুটি সংখ্যার গুণফল রয়েছে, দুটি সংখ্যার লসাগু রয়েছে, আমাদের গসাগু নির্ণয় করতে হবে। খুবই ইজি একটি প্রশ্ন। যখন এই টাইপের কোন প্রশ্ন দেয়া থাকবে তখন আমরা সরাসরি এই গুণফল যেটা দেয়া রয়েছে এখানে, এই গুণফলটাকে আমরা এখানে যে লসাগুটা দেয়া রয়েছে এই লসাগু দ্বারা আমরা সরাসরি ভাগ করে দেব। যখন এরকম কোনো অঙ্ক আমরা পাবো যে দুটি সংখ্যার গুণফল দেয়া রয়েছে, একটি লসাগু এবং গসাগু নির্ণয় করতে বলছে, তখন আমরা সরাসরি দুটি সংখ্যার গুণফলকে আমরা লসাগু অথবা গসাগু যে মানটা দেওয়া থাকবে সেই মান দ্বারা আমরা সরাসরি ভাগ করে দেব, তাহলে আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব। দেখেন এখানে যে প্রশ্নটি দেয়া আছে, যখন আমরা এই দশমিকের গুণগুলো করব, আমি আপনাদেরকে এর আগের ক্লাসেও আমি দেখিয়েছি দশমিকের গুণগুলো করার আমাদের যে সহজ ওয়েটি, সেই সহজ ওয়েটি হচ্ছে কি, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। এখানে দেখেন এ একের সাথে এ একটা এবং এ একটা, তিনটা এক গুণ করলে একটা এক হবে। ওকে, ফাইন। এবার খেয়াল করো দশমিকের এই টোটালে কয়টা ঘর রয়েছে দশমিকের পর, 1 2 3 4 5 6, তাহলে এখানে আর 5টা শূন্য বসাবো আমরা, তাহলে একটা 1 বসাবো, তারপর বাকি 5টা শূন্য বসাবো। ওকে, আমাদের কাজ শেষ। তারপর দশমিক বসাবো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, ও আর একটা শূন্য, 6। তারপর এখানে খেয়াল করুন 2 2 4 4 8, টোটালে কয়টা ঘর রয়েছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, টোটালে 5টা ঘর হয়েছে। এখন আমরা কার্যক্রম চালাবো। দশমিককে যখন উঠিয়ে দিব, দশমিককে উঠাইয়ে দিয়ে হরে একটা 1 লিখতে হয়, দশমিকের পরে যে কয়টা ঘর, যেমন 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা শূন্য। এই হরের দশমিককে যখন উঠাই দেব, লবে একটা 1 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে এখানে যে মানটা রয়েছে মানে শুধু 1, এখানে শুধু 8 লিখে নিলাম। ওকে, 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে 1 ডিভাইডেড বাই 8 ইন্টু কত 10, তাহলে আমরা বলতে পারি এই যে। তাহলে কিন্তু আমরা যদি এই প্রক্রিয়াটা শিখি, তো এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু সমাধানটা করতে পারবো, খুব ইজিভাবে কিন্তু সমাধান করতে পারবো। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। আমাদের সর্বশেষ প্রশ্ন, সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে? তাহলে এখানে প্রশ্নটা আমরা একটু আরও একবার দেখি, প্রশ্নটা কি বলছে।
সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে? সুদে আসলে 3 গুণ হবে। এই প্রশ্ন যখন আমরা সমাধান করব, এটাতে সংক্ষিপ্ত লজিক আছে, এটা আমরা বিস্তারিত বারবার করেছি, কিন্তু আমরা আজকে লজিক দিয়ে করবো, এটা যে শর্ট ট্রিক্স দিয়ে করব। সেটা হচ্ছে যত গুণ বিয়োগ 1 গুণ 100 ডিভাইডেড বাই সময়, সরাসরি করব। 3 গুণ 3 থেকে 1 বাদ দিব, 100 সময় 8 বছর, তাহলে 2 গুণ 100 এখানে 8, তাহলে কেটে দেব 4 দ্বারা কেটে দেব 25, সঠিক উত্তর হবে 25%। তাহলে আমরা এই প্রক্রিয়ার সাহায্য করব। এখানে 25 টাকার কথা উল্লেখ আছে, কিন্তু এখানে 25 টাকা অথবা 25% আমরা উল্লেখ করে দেওয়া থাকবে প্রশ্নে। তো এই প্রক্রিয়ার সাহায্যে কিন্তু আমরা এই প্রশ্নের সঠিকভাবে সমাধান করতে পারি। আচ্ছা, আমরা সর্বশেষ অঙ্ক আজকের আমাদের এই প্রশ্নটা, আপনারা জানেন যে কতবার যে প্রশ্ন এসেছে পরীক্ষায়, এটা হিসাব করে শেষ করা যাবে না। যদি এটা সালগুলো উল্লেখ করা হয়, তাহলে এরকম 2 বোর্ড শুধু সালই লিখতে হবে, এত বেশি বার আসছে এই প্রশ্নটি। এখানে বলছে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়ার শতকরা কত কমিয়েছিল? চিনি খাওয়া শতকরা কত কমিয়েছিল? এটা 100% 20% উত্তর হবে, কারণ চিনির এই টাইপের প্রশ্নের এখানে 25% থাকলে আনসার হয় 20%, এবং 20% থাকলে আনসার হয় 25%। এই প্রশ্নটা, এটা আমরা সংক্ষেপে কিভাবে করব? আমরা সংক্ষেপে করব, এখানে যদি বৃদ্ধি পায় তাহলে 100-র সাথে আমাদের যত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেই মানটা উল্লেখ করব, খুব সহজে। এবং লবে আমরা এই মানটার সাথে একটা 100 গুণ করে দিব, তাহলে কিন্তু আমরা আমাদের মানে খুব সহজ প্রক্রিয়ায় কিন্তু আমরা সমাধান করতে পারি। একটু খেয়াল করুন, আমরা কি করব, আমি আবারও বলছি, এখানে মানে মূল্য বৃদ্ধি বা হ্রাসের যে পরিমাণটা রয়েছে সেই মানের সাথে 100 লবে গুণ করব, এবং হরে যদি বৃদ্ধি পায় তার বৃদ্ধিপ্রাপ্ত মানটাকে আমরা বসিয়ে দিব, অর্থাৎ 100 + 25। এখানে যদি হ্রাস পাওয়ার কথা উল্লেখ থাকতো তাহলে এখানে মাইনাস করে দিতাম, খুব ইজি একটি ওয়ে। তাহলে এখানে 25 গুণ 100, আপনারা এখানে 125 লিখলাম, 5 × 25 = 100, এই সঠিক উত্তর হবে 20%। তাহলে আপনি যদি এরকম ছোট ছোট ট্রিক্স করে জানেন, তাহলে কিন্তু আপনি সহজে সমাধান করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।